নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো সবাই আপনাদের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে নিজস্ব বিএলওর কাছে গিয়ে সেই খসড়া তালিকা দেখেও নিয়েছেন এবং হয়তো জানতেও পেরেছেন খসড়া তালিকার সমস্ত তথ্য। এবার পরবর্তী যে করণীয় কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে কী রয়েছে না রয়েছে সেই ব্যাপারে কিছু প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমি। প্রথম যে আপনাদের সামনে প্রতিবেদনটা রাখছি সেখানে দেখতেই পাচ্ছেন যে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি আপনাদের লাগবে, যাদের হিয়ারিংয়ে ডাকবে অ্যাকচুয়ালি। আমি পরবর্তীকালে আসছি কাদের হিয়ারিংয়ে ডাকতে পারে এবং কী সেটা প্রকাশ পাচ্ছে। প্রথমত বলা হচ্ছে ১/৭/১৯৮৭ আগে যাদের জন্ম, শুধু নিজের জন্য এই যে ১১টা ডকুমেন্টের যে কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে ইস্যু করতে হবে শুধুমাত্র নিজের জন্য। যেখানে রয়েছে সরকারি কর্মচারীর পরিচয়পত্র, ১৯৮৭-র আগের ব্যাংকের বা পোস্ট অফিসের এলআইসির কাগজপত্র, জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, তারপর আপনার এডুকেশনাল সার্টিফিকেট অবশ্যই মাধ্যমিক লেভেল হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা ডোমিসাইল সার্টিফিকেট বলা হয়, বন অধিকার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, এনআরসি সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, জমির দলিল বা পর্চা, এগুলো কিন্তু নিজের জন্য রাখতে হবে যাদের জন্ম ১/৭/১৯৮৭-র আগে। এবার তার পরবর্তী জায়গাতে আসছি ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪। এখানেও সেই একই ডকুমেন্টই আছে, কিন্তু সেটা নিজের ক্ষেত্রে এবং বাবা মায়ের উভয়ের ক্ষেত্রেই লাগবে কিন্তু। নিজের তো লাগবে, প্লাস বাবা মায়ের যে কোনো একজনের লাগবে। ৩ জনের লাগবে না, শুধু ২ জনের লাগবে, নিজের ও বাবা অথবা মায়ের। সে একই ডকুমেন্টে এখানে কিন্তু রয়েছে। আর যাদের জন্ম তারিখ ২/১২/২০০৪-এর পরে তাদের ক্ষেত্রে কিন্তু নিজের এবং বাবা ও মায়ের দুজনেরই ডকুমেন্ট লাগবে। ৩ জনেরও ডকুমেন্ট আপনাদের এই একই ডকুমেন্ট কিন্তু সাবমিশন করতে হবে। এটা গেল ডকুমেন্টের ব্যাপারটা। আর এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিই, যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু প্রযোজ্য। সবগুলো ডকুমেন্ট কিন্তু নয়। এবার আসছে দেখুন, খসড়া তালিকার শুনানি হবে ৩০ লাখের, অর্থাৎ এই যে ৩০ লাখ নাম্বারটা কিন্তু এটা এসিআইয়ের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তালিকায় নাম থাকলে যেমন নিশ্চিত হওয়া যাবে না, তেমন নাম না থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই বা কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু আমাদের যে সিইও ওয়েস্ট বেঙ্গল তারই বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। আর খসড়া লিস্টে নাম উঠলেও ২০০২ এর তালিকায় যাদের লিঙ্কেজ নেই তাদের হিয়ারিংয়ে ডাক পড়বে। সংখ্যাটা ৩০ লক্ষের মতো হতে পারে। তো যাক, এই নাম্বারটা কিন্তু তাদের কাছ থেকে প্রকাশ পেয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে হিয়ারিং পর্ব শুরু হবে, অর্থাৎ ২২ তারিখ থেকে হিয়ারিং শুরু হয়ে যেতে পারে। কবে, কোথায়, কখন হিয়ারিং হবে বিএলওরা বাড়ি গিয়ে সেই বিষয়ে নোটিশ দেবেন। অর্থাৎ যাদের হিয়ারিং হবে অ্যাকচুয়ালি, বিএলওরা কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে নোটিশ সার্ভ করবেন বা নোটিশ দেবেন এবং সেখানে গিয়ে বলে দেবেন আপনাদের হিয়ারিংটা কোথায় হবে। হিয়ারিং খুব সম্ভবত জেলা বা ডিস্ট্রিক্ট অফিসে হতে পারে। যারা হিয়ারিংয়ে ডাক পাবেন তাদের ৩-৪ দিন সময় দেওয়া হবে। হিয়ারিংয়ে যখন নোটিশটা পেলেন আপনি, তারপরে ৩-৪ দিন সময় দেওয়া হবে আপনাদেরকে, সেই দিনের মধ্যে আপনাকে যেতে হবে। নির্দিষ্ট দিন হাজিরা হতে না পারলে পরবর্তী সময় চেয়ে আগাম আবেদন করতে হবে। যদি আপনি সেই দিনে যেতে না পারেন বা বাড়িতে না থাকেন আপনি, পরবর্তীতে আপনি কিন্তু সময় সেটা চেয়ে নিতে পারেন। এটা একটা আনন্দবাজার পত্রিকার পেপার কাটা রয়েছে, যেখানে বলা হচ্ছে শুনানি এবং নোটিশ পর্ব। খসড়া প্রকাশের ৪ থেকে ৭ দিন পর থেকে নোটিশ জারি হওয়া শুরু, অর্থাৎ ২২ তারিখ থেকে একটা সম্ভাবনা রয়েছে। নোটিশ দেওয়া এবং পদ্ধতি নির্বাচন কমিশনের বিবেচনাধীন। ১-২ দিনের মধ্যে চূড়ান্ত বিধি জানাবে কমিশন। তো যাই হোক, রিসেন্টলি আপনারা শুনতেও পাচ্ছেন ২২ তারিখের মধ্যে আপনাদের হয়তো নোটিশ পর্ব শুরু হয়ে যাবে। কমিশনের সফটওয়্যার নোটিশ জারি করবে, তা পৌঁছে দিতে পারেন বিএলও, যেটা আমি এর আগেই বললাম। নির্দিষ্ট দিনে হাজিরা দেওয়া সম্ভব না হলে বিকল্প তারিখ পাওয়া যেতে পারে। প্রতি বিধানসভায় ১ জন ইআরও এবং ১০ জন ইআরও শুনানির দায়িত্বপ্রাপ্ত। একজন দৈনিক ১০০ জনের শুনানি করবেন, অর্থাৎ দিনে ১১০০ শুনানি হবে। প্রয়োজন হলে দৈনিক শুনানির সংখ্যা বাড়াতে পারে, তাতে বাড়বে অফিসারদের সংখ্যাও। জেলা শাসক, এসডিও এবং বিডিও অফিসে শুনানি হবে, সেই অফিসগুলি ধারে কাছে সরকারি অন্য কোনো কার্যালয় তা করার পরিকল্পনা। অর্থাৎ যে কাছাকাছি যে অফিসগুলো, সরকারি অফিসগুলো রয়েছে সেখানেও কিন্তু সেটা শুনানিগুলো করার ব্যবস্থা হয়তো করতে পারে। প্রতিটি শুনানি কেন্দ্রে নিযুক্ত হতে পারেন মাইক্রো অবজারভার।
এবার কারা থাকবেন এই শুনানির আওতায়? ম্যাপিং না থাকা ৩০,৫৯,২৭৩ জন নোটিশ পাবেনই। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে এসআইয়ের তরফ থেকে। এছাড়া পুনর্যাচাইয়ের আওতায় থাকা প্রায় ১.৩৬ কোটি ভোটারের মধ্যে একাংশ পেতে পারেন শুনানির নোটিশ। এই ১.৩৬ কোটির মধ্যে যাদের নামের বানান সংক্রান্ত ত্রুটি বা ধন্দ দূর হবে তাদের শুনানিতে ডাক পেতে হবে না। তবে একাধিক ব্যক্তির অভিন্ন মাতা-পিতার পরিচয়, পিতা, ঠাকুরদা এবং সন্তানের মধ্যে বয়সের ব্যবধান বাস্তবসম্মত না হলেও ডাকা যাবে। নির্দিষ্ট প্রশ্নাবলী শুনানিতে তালিকাভুক্ত ১৩টির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে। নথি এবং শুনানি অফিসারের লিখিত সিদ্ধান্ত অর্ডার শিট আপলোড হওয়ার কথা সফটওয়্যারে, অডিট হওয়ার কথা সেগুলি। মানে এখানে সফটওয়্যারিক্যাল জিনিসটা বলা হচ্ছে। দাবি আপত্তি কিভাবে জানানো হবে? ১৬ ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত যে কেউ রাজনৈতিক দল আপত্তি, অভিযোগ, দাবি জানাতে পারবে। কারো নাম কোনো কারণে খসড়া তালিকায় না থাকলে ১৬ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নতুন ভোটারের আবেদনের ফর্ম 6 করা যাবে, যেটা লিঙ্ক এখানে দেওয়া আছে। একইভাবে অনলাইনেই নাম বাদ দেওয়া এবং তথ্য সংশোধন ফর্ম ৮ আবেদন করা যাবে। আগামী বিধানসভা ভোটের মনোনয়ন পর্যন্ত এই কাজের সুবিধা থাকবে। তো এই জিনিসগুলো আপনারা দেখতেই পেলেন যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যে ভোটারে যদি কোনো ভুল টুল থাকে এর মধ্যে কিন্তু ১৬ ডিসেম্বর থেকে সেটা অলরেডি চালু হয়ে গেছে, আপনারা কিন্তু সংশোধন করতে পারেন। আর এখানে যে জিনিসগুলো মূলত বলা হয়েছে যে হয়তো আপনাদের দাদু, ঠাম্মি এবং বাবা মা এই ৪ জন বাদ দিয়ে যারা লিঙ্কেজ দেখিয়েছিলেন তাদের হয়তো হিয়ারিংয়ে ডাকবেই। আর যাদের নামের ভুল ছিল যদি তারা মনে করে ইসিআই মনে করে তারা কিন্তু আপনাদেরকে ডাকতে পারে। তো এই হচ্ছে যে খসড়া তালিকা প্রকাশের পরের যে বিস্তারিত ধারণাগুলো সেগুলো। আপনাদের ভোটার কার্ডে যদি কোনো সংশোধন করার হয় তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন। যদি কোনো ভুলভাল থাকে এই ওয়েবসাইটে এসে এই যে সাইন আপ বা লগ ইন যে কোনো একটা করবেন। সাইন আপ যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে লগ ইন করে আপনাদের এই যে কারেকশন অফ এন্ট্রিস এই অপশনে আপনাদের আসতে হবে। এসে কিন্তু সেখানে আপনারা আধার কার্ড অনুসারে কিন্তু আপনাদের অথেন্টিকেশনটা হবে বা আপনিই করছেন কিনা সেটা আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে কাজটা হবে। এবার আসি আধারকে রাখা হচ্ছে কিনা। এখনো কিন্তু ক্লিয়ার নয়, যদিও বলা হয়েছিল এর আগে যে আধারটাকে রাখা হবে শেষ ডকুমেন্ট হিসেবে ভেরিফিকেশন পর্যায়ে। যখন ভেরিফিকেশনটা শুরু হবে তখনই ক্লিয়ারলি বোঝা যাবে যে আধারটাকে রাখা হচ্ছে কি হচ্ছে না। খুব সম্ভব আধারটাকে লাস্ট ডকুমেন্ট হিসেবে রাখা হতে পারে, এটা এখনও সম্ভাবনা আছে, কিন্তু এই লিস্টেও কিন্তু 11টা ডকুমেন্টের কথাই কিন্তু উল্লেখ করা ছিল। তো সেটাই আমি দেখালাম এখানে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর ভোটার কার্ড সংক্রান্ত আপডেটের ভিডিও আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।